আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। বরাবরের ন্যায় আমরা এমসিকিউ মাস্টার ক্লাস করছি। সো আমরা বেশ কিছু চ্যাপ্টার শেষ করেছি। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কার্যপত্র নিয়ে ডিসকাস করবো ইনশাআল্লাহ। সো কার্যপত্র অনেকে ভয় পায়। কার্যপত্রের মধ্যে আমাদের অনেকে সিকিউ আমরা অ্যাভয়েড করি, বাট আমরা এমসিকিউ আমাদেরকে অ্যাভয়েড করার সুযোগ নেই, অপশন না। সেই জন্য আমাদের এমসিকিউ মাস্ট অ্যান্সার করতে হবে। সো যারা যারা একটু ক্লাসে আছেন একটু কাইন্ডলি জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং ঠিকঠাক শুনে যাচ্ছে কিনা। ওকে, সো আমরা যারা ক্লাসে আছি একটু কাইন্ডলি আমাদের ক্লাসটা শেয়ার করি আমাদের ফ্রেন্ডদেরকে, এবং আমরা আমাদের কমেন্টে আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারি, কারণ এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই চ্যাপ্টারটা আমরা অনেকে স্কিপ করি সিকিউর জন্য, বাট এমসিকিউতে স্কিপ করার কোনো সুযোগ নেই। কার্যপত্রের চ্যাপ্টারটা মোটামুটি অনেকের কাছে একটু টাফ মনে হয়, এই জন্য আমরা মাস্ট ট্রাই করবো খুব ইজিলি শেখার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছে পুষ্পিতা, রাধিহা, আরো অনেকে যুক্ত হয়েছে, ধন্যবাদ সবাইকে। সো আসেন আমরা সবাই ক্লাসে জয়েন দিয়ে এবং ক্লাসটা শুরু করি খুব দ্রুত। ওকে, সো দেখতে পাচ্ছেন স্যার, আমরা আজকে কার্যপত্র ডিসকাস করব। আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে কি বলছে, দেখেন কি বলছে। আর্থিক বিবরণী তৈরির পূর্বে কোনটি তৈরি করা সহায়ক? অর্থাৎ আর্থিক বিবরণী করার জন্য আমাদেরকে কোন স্টেপটা আমাদেরকে হেল্প করে সবচেয়ে বেশি, যেটা আমাদেরকে হেল্প করে, যেটা করলে আমাদের আর্থিক বিবরণী ইজি হয়ে যায়। হয়তোবা অনেকে বুঝে গেছেন আমরা এখন উত্তরটা কি হবে, বাট এটা তো আমরা যেহেতু কার্যপত্র করছি, হয়তোবা সবাই বলবেন কার্যপত্র, বাট যখন আমরা যখন কোয়েশ্চেন পরীক্ষায় আসবে তখন তো যে এরকম স্পেসিফিক করে অধ্যায় ভিত্তিক আসবে না, তখন সবগুলো একসাথে মিক্সড আপ থাকবে। সো তখন আমাদের জন্য কি হয়ে যাবে, একটু টাফ হয়ে যাবে। কারণ আমাকে একটু কাইন্ডলি উত্তর দিবেন যে প্রথম কোয়েশ্চেনটার উত্তর কি হবে। আর্থিক বিবরণী তৈরির পূর্বে কোনটি তৈরি করা সহায়ক, অর্থাৎ কোনটি করলে আর্থিক বিবরণী আমাদের জন্য কি হয়ে যায়, ইজি হয়ে যায়। বিপরীত দাখিলা, ব্যাংক সমন্বয় বিবরণী, কার্যপত্র, সমাপনী দাখিলা। আচ্ছা, দেখি তো একটু কোয়েশ্চেনটা দেখি তো কে কেউ অ্যান্সার দিচ্ছে। আদিয়া আক্তার বলছে সি। মিমাক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। সবাই কাইন্ডলি উত্তর দিবেন। রাধিয়া উত্তর দিয়েছে। যারা যারা আছেন কাইন্ডলি সবাই ক্লাস মনোযোগ দিবেন এবং উত্তর দিবেন মাস্ট। পুষ্পিতা দত্ত বলছে 1C, তারপর আফরোজ বলছে 1SC হবে। ওকে, ভেরি গুড। পুষ্পিতা দত্ত অনেকজনকে মেনশন, যে ভেরি গুড ভাইয়া, ধন্যবাদ। এরকম আমরা প্রত্যেকে যারা আছি কাইন্ডলি সবাই একটু মেনশন দিয়ে দিই, সো দ্যাট সবাই যাতে করে ক্লাসটা করতে পারে। ওকে, সো তাহলে স্যার দেখেন প্রথমটা উত্তর কি হবে। সবাই বলছে কি 1C, বিপরীত দাখিলা, ব্যাংক সমন্বয় বিবরণী, সমাপনী দাখিলা, এগুলো একটা আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে করা হয় না, বা এগুলো সাহায্য করে আর্থিক বিবরণী করতে। আর্থিক বিবরণী করার সময় কার্যপত্র, দেখেন আপনি যদি চিন্তা করেন কার্যপত্রের মধ্যে কয়েকটা কলাম আছে, যেমন রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। দেখেন আমরা আলটিমেটলি কার্যপত্রের মাধ্যমে আর্থিক বিবরণী করে পারা পসিবল। সো উত্তর হবে কোনটা, কার্যপত্র। কেমন? আচ্ছা, এবার সেকেন্ডে যাই। স্যার দেখেন সেকেন্ডে কি আছে স্যার, খেয়াল করেন কি বলছে এখানে, খেয়াল করেন ভালো করে। সেটা
বহুল ব্যবহৃত কার্যপত্র তৈরি করতে কয়টি কলামের প্রয়োজন হয়, মানে যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় বা প্রচলিত, সেটা 12, 10, তারপর হচ্ছে কি 8, তারপর 6, উত্তর কোনটা হবে একটু বলুন তো। কাশ্মীর বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর এখানে কে বলছে, মুরাদ বলছে হচ্ছে কার্যপত্র। আচ্ছা, ইয়াসিন আরাফাত বলছে আপনাকে মিস করছি আজকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। পুষ্পা দত্ত বলছে 2D। আচ্ছা, 2B বলছে। আচ্ছা, 10টি। আচ্ছা, দেখি তো বাকিরা সবাই একটু কাইন্ডলি বলেন কোনটা উত্তর হবে। সবাই একটু কাইন্ডলি মেনশন দিবেন, সবাই অ্যান্সার করবেন সবাই দ্রুত। আচ্ছা, রাধিয়া আক্তার বলছে 8, বাকিরা। স্যার দেখি এটা একদম সহজ, এটা উত্তর হবে 10, এটা মাথায় রাখবেন। কার্যপত্র 8 গড়াও হয়, 10 গড়াও হয়, 12 গড়াও হয়। কেমন? 8 গড়া কখন হবে? যখন হচ্ছে স্যার দেখেন আমরা বেসিকলি রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, এই জিনিসগুলো যখন থাকবে না তখন। আচ্ছা, ওটা মনে হয় 6 গড়া, 6 গড়া, হ্যাঁ। এরপর দেখেন 10 গড়াটা সবচেয়ে বেশি আমরা ইউজ করি। কেমন? মানে 5টা গড় থাকবে 10টা, এরপর 6টা, এরপর 8টা। কেমন? তো সবচেয়ে বেশি আমরা ইউজ করি কোনটা? এই যে 10 ঘোড়াটা, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী পর্যন্ত আমরা ইউজ করি। কেমন? এরপর স্যার খেয়াল করেন, এরপর কি আছে, এই যে এখানে একটু যাই সবাই। কি বলছে স্যার দেখেন, কার্যপত্রের রেওয়া মিলে বেতন 20,000 টাকা এবং বকেয়া বেতন 5,000 টাকা। আচ্ছা, কি বলছে স্যার খেয়াল করেন, 10 গড়া বিশিষ্ট কার্যপত্রের সমন্বিত রেওয়া মিলে বেতন বাবদ কত টাকা দেখাতে হবে, একটু দেখেন তো। বেতন বাবদ কত টাকা, এটাও অ্যান্সার কি হবে একটু সবাই দ্রুত বলুন। ওকে, এটা অ্যান্সার কি হবে একটু আমাকে কাইন্ডলি বলুন তো, বেতন বাবদ কত টাকা দেখাইতে হবে। এটা কি এইচএসসি এর ক্লাস? জি আফরোজ, এটা হচ্ছে এসএসসি এর ক্লাস। এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ক্লাস। কেমন স্যার? ভালো করে সবাই খেয়াল করেন, আমাদের কি বলছে, কার্যপত্রে রেওয়া মিলে বেতন দেওয়া আছে কত হাজার টাকা, 20,000 টাকা, এবং বকেয়া বেতন 5,000 টাকা। অর্থাৎ রেওয়া মিলে দেওয়া আছে 20,000 টাকা, বকেয়া বেতন 5,000 টাকা। কেমন? এবার কি বলছে স্যার দেখেন, 10 গড়া বিশিষ্ট কার্যপত্র সমন্বিত রেওয়া মিলে বেতন বাবদ কত টাকা দেখাতে হবে। অর্থাৎ এক কথা হচ্ছে বেতন মানে কি, ব্যয়। অর্থাৎ আমরা ব্যয় বাবদ কত টাকা আমাদেরকে দেখাতে হবে। একটু কাইন্ডলি সবাই জানান তো কত টাকা হবে অ্যান্সার, কত টাকা হবে একটু বলুন তো, কত টাকা হবে অ্যান্সার। 3A বলছে 25,000 টাকা। বাকিরা, বাকিরা কি হবে একটু বলুন তো কাইন্ডলি। 25,000 টাকা। আচ্ছা, আর বাকিরা 3A 25। আচ্ছা, অনেকেই বেশি উত্তর বুঝছে এ। স্যার একটু মাথায় রাখবেন হচ্ছে আমাদের এখানের মধ্যে হচ্ছে বেতন, আমরা জানি আমরা হচ্ছে বর্তমানে বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান হচ্ছে ফলো করি। সো বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞানে হচ্ছে লেনদেন সংগঠিত হয়ে গেলে সেটাকে লেনদেন হিসেবে গণ্য করতে হবে। সেখানে হচ্ছে নগদ টাকা বাকি থাক অথবা নগদ টাকা আমরা পাই, নগদ টাকা পরেও পেতে পারি, পরেও দিতে পারি, বাট লেনদেনটা সংগঠিত হওয়াটাই হচ্ছে মুখ্য। আমি বেতন বাবদ এই যে 20,000 টাকা দিচ্ছি, তার মানে হচ্ছে বেতন আমি পেয়ে গেছি 20,000 টাকা, বা দিয়ে দিছি। কেমন? এরপরে আমি আরো 5,000 টাকা বেতন এখনো বকে আছে, তার মানে 5,000 টাকা এখনো দিই নেই। তার মানে যোগ করতে হবে, কি করতে হবে বলুন তো, 20 আর 5, এই দুইটা যোগ করলে কত হবে বলুন তো, 25,000 টাকা হবে। তাহলে উত্তর কত হবে বলুন তো একটু কাইন্ডলি। উত্তর হবে কত? উত্তর হবে 25। কেমন? উত্তর কত হবে? 25,000 টাকা উত্তর হবে। কেমন? আচ্ছা, এরপরে খেয়াল করেন কি বলছে, এখানে যাচ্ছি। আচ্ছা, এবার এটা বলুন তো একটু কাইন্ডলি, এটা বলুন তো কি হয়েছে এখানে। এই যে চলতি বছরের বেতন বাবদ 30,000 টাকা প্রদত্ত হয়েছে। আচ্ছা, আরো 20,000 টাকা বেতন বকেয়া রয়েছে। এই বছরের মুনাফা জাতীয় ব্যয় কত টাকা, একটু কাইন্ডলি সবাই জানাবেন। কি বলছে দেখেন, চলতি বছরের বেতন বাবদ 30,000 টাকা প্রদত্ত হয়েছে, আরো 20,000 টাকা বেতন বকেয়া রয়েছে। এখন আরো 20,000 টাকা, আমি 30,000 টাকা বেতন প্রদান করছি স্যার, আরো কত টাকা বাকি আছে দেখেন তো, আরো বকেয়া আছে কত,
20,000 টাকা। এখানে কি বলছে স্যার দেখেন, এই যেটা হচ্ছে কি ময়মনসিংহ বোর্ড 2022, তাহলে উত্তর কত হবে বলুন তো? মুনাফাতীয় ব্যয় তার মানে হচ্ছে তত টোটাল মোট বেতন কত টাকা, মুনাফাতীয় ব্যয় বলতে টোটাল মোট বেতন কত টাকা সেটা বের করতে বলছে। কেমন, একটু বলুন তো কত টাকা হবে অ্যান্সার, উত্তর অ্যান্সার কত হবে একটু দ্রুত বলেন। আমরা হচ্ছে এখন স্যার 4 নাম্বার করতেছি, একটু 4 নাম্বারটা সব একটু খেয়াল করেন, 4 নাম্বারটা একটু খেয়াল করেন। আফরোজ বলছে 4/2, আচ্ছা 20,000 টাকা বলতেছে। আচ্ছা পাখিরা, পুষ্পিতা দত্ত বলছে হচ্ছে 4/D, আচ্ছা প্রবীণ বলছে 4/4, ওকে। আমরা যারা ক্লাস করছি একটু কাইন্ডলি সকলে হচ্ছে কি করবেন, সকলে একটু কাইন্ডলি কি করবেন, রেসপন্স করবেন, তাইলে হচ্ছে আমরা ক্লাসটা সবাই ভালো করে বুঝতে পারবো। আচ্ছা রফিক বলছে হচ্ছে 50,000 টাকা, গুড। স্যার আমরা একটু আগে যে ম্যাথটা করলাম অথবা যে কনসেপ্টটা ক্লিয়ার হলাম ঠিক ওখানের মতোই। আমার বেতন টোটাল আমি বেতন প্রদান করছি, নগদ দিয়েছি 30,000 টাকা, আরো 20,000 টাকা বেতন দেওয়ার কথা এখনো দিই নাই, তার মানে আমার এই বছর ওই বছরের বেতন কত 50,000 টাকা। 50,000 টাকার মধ্যে 30,000 টাকা প্রদান করছি, 20,000 টাকা এখনো বাকি আছে, তাহলে টোটাল কত, টোটাল 50, 30 আর 20 যোগ করলে কত হবে 50 হবে। সবাই ভালো করে বুঝছেন? সো এই 50,000 টাকা আমার কি হবে, 50,000 টাকা আমার উত্তর হবে। কেমন, সবাই বুঝছেন? কাইন্ডলি বলুন তো বুঝে গেছি কিনা। যারা 50 দিয়েছেন তাদেরটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা এরপরে স্যার খেয়াল করেন, এরপর আমরা এখানে যাই কি বলছে দেখেন, বিলম্বিত খরচের উদাহরণ হলো, এটা একটা ইম্পর্টেন্ট, এটাতে স্টার মার্ক দিতে পারেন চাইলেই। বিলম্বিত খরচ কি বলছে দেখেন, বিলম্বিত বিজ্ঞাপন খরচ, তারপর নতুন পণ্যের গবেষণা ও উন্নয়ন খরচ, তারপর প্রাথমিক খরচ। হ্যাঁ একটু সবাই খেয়াল করুন, এটা উত্তর কোনটা হবে একটু বলুন তো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করবেন সবাই ভালো করে। এটা হচ্ছে কত, এটা সিলেট বোর্ড 2017, সো এটা আমাদের জন্য আসতে পারে, এটা জানার বিষয়। কেমন, উত্তর কোনটা হবে একটু দ্রুত বলুন তো, এটা হয়তো বা অনেকেই পারবে না জানি। দেখেন তো এটা উত্তর কি হবে, 5 নম্বর উত্তর কি হবে একটু দ্রুত বলুন। 5/2 বলছেন, বিলম্বিত বিজ্ঞাপন খরচ, নতুন পণ্যের গবেষণা ও উন্নয়ন খরচ। আচ্ছা তারপর আর 5/D বলছেন, 1 ও 2 ও 3, বাকিরা যারা ক্লাসে আছেন সবাই হচ্ছে একটু অ্যান্সার করবেন। কেমন স্যার দেখেন, এটা হচ্ছে আমরা ক্লাস 9-10-এও আমরা পড়ে আসছি যে বিলম্বিত খরচের পরিমাণ যখন বের করতে বলে আমরা দেখছিলাম নতুন পণ্যের গবেষণা ব্যয়, তারপর কি ছিল বলুন তো হচ্ছে স্থানান্তর ব্যয়, এগুলো সবগুলো হচ্ছে আমাদের কি নতুন এই যে বিলম্বিত খরচের উদাহরণ। কেমন, তাহলে উত্তর হবে কোনটা ব্যয়, এই যে সবগুলা 1 ও 2 ও 3। বিলম্বিত খরচ মানে কি, যে খরচগুলো আমাকে ভবিষ্যতে অনেক দিন যাবত সুবিধা দেবে সেগুলো হচ্ছে বিলম্বিত, যেগুলো আস্তে 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 ধীরে ধীরে শেষ হয় সেগুলোকে বলে বিলম্বিত খরচ। কেমন, বিলম্বিত খরচ দেখেন, বিলম্বিত বিজ্ঞাপন বলো তখন ডিফারেন্ট একটা ব্যাপার। আচ্ছা যে মিম বলছে গ, তাহাসান খান বলছে হচ্ছে এ হবে না ভাইয়া, এটা হচ্ছে এটা একটু ইম্পর্টেন্ট দেখতে বললাম, দেখছেন অনেকে পারেন না স্যার আপনার জন্য দেখি না, আচ্ছা আমার জন্য দেখেন না, আচ্ছা ঠিক আছে আমি সরে যাব, ঠিক আছে ওকে সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা বলুন তো ভাই সবাই বুঝছেন কি, এটা একটু মুখস্থ রাখবেন স্যার। দেখেন বিলম্বিত বিজ্ঞাপন খরচ, নতুন পণ্যের গবেষণা উন্নয়ন খরচ, প্রাথমিক খরচ, আর একটা হচ্ছে দেখেন ভাই স্থানান্তর খরচ, এটা লিখে রাখেন কি হবে বলুন তো, স্থানান্তর খরচ, স্থানান্তর স্থানান্তর খরচ, স্থানান্তর খরচ। কেমন, এগুলো সবগুলো হচ্ছে কি বিলম্বিত খরচ, এগুলো সবগুলো এই চার হচ্ছে কি বিলম্বিত খরচ। কেমন বলুন তো সবাই ভালো করে বুঝছেন কিনা, বুঝে গেছে? আচ্ছা এরপর স্যার খেয়াল করেন কি বলছে এখানে, এই যে এটা একটু ইম্পর্টেন্ট, হিসাব চক্রের কোন ধাপটি ঐচ্ছিক। ঐচ্ছিক মানে স্যার যেটা করা মানে কম্পালসারি না, মাস্ট করতে হবে না, করলে ভালো না করলে সমস্যা নাই, এটা হচ্ছে ঐচ্ছিক। জাবেদা খতিয়ান রেওয়ামিল কার্যপত্র, এই কোয়েশ্চেনটা আমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। বলুন তো এটা কি হবে, এটা কি হবে একটু বলুন তো, 6 উত্তর কি হবে, হিসাব চক্রের কোন ধাপটি ঐচ্ছিক মানে যেটা করা আমাদের জন্য কম্পালসারি না, যেটা না করলে সমস্যা নেই। জাবেদা খতিয়ান রেওয়ামিল কার্যপত্র, বলুন তো কোনটা হবে একটু আমাকে কাইন্ডলি জানান তো, উত্তর কোনটা হবে, এটা অনেকেই পারবেন আমরা জানি।
6 এর সি হবে। আচ্ছা এটা কি 6 এর সি, এটা কি ভাই এটা কি বুঝে বলছেন? নরিয়া আফরোজ সি, পুষ্পিতা দত্ত বলছে ডি। আচ্ছা বাকিরা একটু বলুন তো, বাকিরা কি হবে একটু বলুন দ্রুত। মনে রাখবেন আমাদের এখনো অনেকগুলো টাফ জিনিস বোঝা বাকি আছে। হ্যাঁ 6D বলছে, আমাদের অনেকগুলো কনসেপ্ট যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো বুঝে বুঝে বলবেন স্যার সবাই। গ বলছে রেয়ামিল, নুসরাত ইমা। ভাইয়া রেয়ামিল কেমনে হবে? হ্যাঁ আন্দাজে বলিয়েন না ভাইয়া, রেয়ামিল কেমনে হবে? কি বলছে ভাইয়া দেখেন, ঐচ্ছিক ধাপ মানে যেটা করা কম্পালসারি না, দেখছেন এটা ভুল করতেছেন সবাই। এটা কোনটা হবে বলুন তো? এটা হবে কি, আমার জন্য 4টা, আমার জন্য 4টা, তোমার জন্য 4টা। হ্যাঁ তোমার এটা তোমার কোন ধরনের অধিকার, তোমার জন্য 4টা। শিপ্রা দাস, আচ্ছা মিম আক্তার, তাহলে বলুন তো কোনটা হবে? অনেক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। আচ্ছা এটা দেখেন, এটা উত্তর হবে কি কার্যপত্র, মনে থাকবে এটা উত্তর হবে কোনটা? এটা উত্তর হবে কার্যপত্র, কেমন মনে থাকবে? তাহলে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হচ্ছে কোনটা? কার্য। এটা আপনি করলে ভালো, না করলে কোনো সময়, এটা কোনো ধাপের মধ্যে, মানে এটা আমাদের হিসাব চক্র, মানে কি হিসাব বিজ্ঞানের যে চক্রটা একটার পরে একটা যেটা হয়, যেমন লেনদেন শনাক্তকরণ, বিশ্লেষণ, জাবেদাভুক্ত, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের চক্র। তো ওই চক্রের মধ্যে একটা আছে কার্যপত্র। কার্যপত্র এটা করলে ভালো, না করলে কোনো প্রকার সমস্যা নাই, কেমন? ওকে স্যার ভালো করে খেয়াল করেন, যারা হচ্ছে এগুলো দেখছেন, স্যার দেখেন এই কোয়েশ্চেন গুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেন গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় এগুলোর বাইরে আর আসবে না, এগুলো অনেক এখানে যতগুলো আছে আপনারা দেখছেন প্রত্যেকটা কোয়েশ্চেন বারবার আসছে, এমন প্রশ্নগুলো নিয়ে আসছে, অথবা যে প্যাটার্ন থেকে যে কোয়েশ্চেন, যে জিনিসগুলো সারা ফলো করে, যেগুলো থেকে আসার সম্ভাবনা 90%, সেই কোয়েশ্চেন গুলো আপনাদেরকে সলভ করানো হচ্ছে। সো প্লিজ সবাই হচ্ছে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন, কেমন? ওকে স্যার এখানে কি বলছে দেখেন তো, কোনটি হিসাব সংরক্ষণের কোন স্থায়ী রেকর্ড নয়, মানে যেটা আমরা স্থায়ীভাবে কি করি না। একটু ভালো করে সবাই চিন্তা করেন, নগদান বই, খতিয়ান, আর্থিক বিবরণী, কার্যপত্র, এটাও আপনারা আশা করি পারবেন, এটা হচ্ছে কি কার্যপত্র, এটা আমরা সবাই জানি, কেমন? আমরা এখানে সময় ওয়েস্ট করব না। আচ্ছা এরপরে আমরা আরো অনেকগুলো ম্যাথে চলে যাবো, যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, সেগুলো কি স্যার খেয়াল করুন তো। এই যে এখানে এখানে আমরা এখন কি দেখতেছি স্যার, দেখেন একটু ম্যাথ আসছে। সো ম্যাথ গুলো একটু বোঝার চেষ্টা করি, এখানে কোয়েশ্চেন গুলো কেমন একটু খেয়াল করেন। এই যে সবাই আমি শুনলাম একটু করে, যাতে করে আপনারা দেখেন, অহনের ব্যবসায় সংগঠিত লেনদেন গুলো হলো চেকের মাধ্যমে বিক্রয়, খেয়াল করেন ভালো করে, চেকের মাধ্যমে বিক্রয় 12,000 টাকা, ধারে বিক্রয় 22,000 টাকা, নগদে ক্রয় 8,000 টাকা, সোহাগের নিকট থেকে ক্রয় 30,000 টাকা এবং আরিফের নিকট থেকে কম্পিউটার ক্রয় 16,000 টাকা। অহন বকেয়া ভিত্তিতে হিসাব সংরক্ষণ করলে কত টাকার লেনদেন হিসাবভুক্ত হবে? বকেয়া ভিত্তিতে সে যদি লেনদেন করে, মনে রাখবেন স্যার এখানে টোটাল সবগুলোকে চিন্তা করতে হবে, অর্থাৎ তার মানে আমরা জানি এখানে বকেয়া ভিত্তিক হিসাব, আমি একটু করে বলি, বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান মানে কি স্যার? দেখেন হিসাব বিজ্ঞানের ভিত্তি হচ্ছে দুইটা, একটা হচ্ছে নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞান, একটা হচ্ছে বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান, মনে রাখবে স্যার। তাহলে বলুন তো, এটা সবাই খেয়াল করেন, এটাতে আমাদের এটা 1 নম্বরের বেসিক কয়েকটা নলেজ, কেমন? হিসাব বিজ্ঞানের ভিত্তি কয়টা বলুন তো? হিসাব বিজ্ঞানের ভিত্তি একটু সবাই খেয়াল করেন, ভিত্তি হচ্ছে দুইটা, একটু সবাই ভালো করে বুঝেন। একটা হচ্ছে নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞান, নগদান, একটু সবাই খেয়াল করেন, নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞান, এখান থেকে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 থেকে প্রশ্ন আসতে পারে। আর একটা হচ্ছে কি নাম্বার 1 কি স্যার, কি বলছি না নাম্বার 1, এক নম্বর এটা হচ্ছে 1 2, আর এটা হচ্ছে কি বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান। ওকে আচ্ছা বলুন তো, একটা হচ্ছে কি নগদান ভিত্তিক হিসেবে, একটা হচ্ছে বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান। নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞান মানে কি, এখানে শুধুমাত্র নগদ টাকায় লেনদেন করা হলে, নগদ টাকা আমি পাইছি অথবা প্রদান করছি এরকম বললে, তখন সেটাকে আমরা কি হিসেবে গণ্য করব? আমরা সেগুলোকে হচ্ছে লেনদেন হিসেবে গণ্য করব, নগদ টাকা আসলে বা গেলে। বাট যখন দেখেন বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান মানে কি, এখানে নগদ টাকা ফ্যাক্ট না, নগদ টাকা আমার কাছে আসুক বা যাক, যেটাই হোক না কেন আমার লেনদেনটা সংগঠিত হয়ে গেছে, এটাকে বলে এই, অর্থাৎ যেখানে বকেয়া লেনদেনও হবে
অর্থাৎ বাকিতে লেনদেনগুলো অন্তর্ভুক্ত করা হবে, নগদের লেনদেনগুলো অন্তর্ভুক্ত করা হবে, সেই হিসাব বিজ্ঞানকে বলা হয় বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান। আর বর্তমানে আমরা বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞানকে ফলো করি, বুঝে গেছে? অর্থাৎ এখানে ধারে এবং নগদে প্রত্যেকটা লেনদেনকে হিসাবভুক্ত করা হয়। তাহলে এখন বলুন তো স্যার, এই অনুযায়ী এই যে বকেয়া ভিত্তিতে এখানে কত হাজার টাকার লেনদেন করছে একটু কাইন্ডলি বলুন তো, বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞানের উপর ভিত্তি করে সংরক্ষণ করলে কত টাকা একটু বলুন তো কাইন্ডলি, উত্তর কত হবে একটু সবাই দেখি তো, উত্তর কত হবে? উত্তর কত হবে? ৮৮,০০০ টাকা। ওকে, দেখি সবাই ৮৮,০০০ টাকা বলতেছে, অনেকে বলছে হচ্ছে কি 8C, 8C বলতেছে অনেকে। আচ্ছা একটু দেখি আমরা, উত্তর হবে কত স্যার বলুন তো? ৮৮,০০০ টাকা। বুঝে গেছে? উত্তর ৮৮,০০০ টাকা। হ্যাঁ, কিভাবে স্যার? সবগুলো আপনি একটু কাইন্ডলি যোগ করেন না, যোগ করলে হয়ে যাবে। এই যে সবগুলো যোগ করেন, আমরা যোগ করি, দেখেন ১২,০০০ যোগ ২২,০০০ যোগ ৮,০০০ যোগ ৩০,০০০ যোগ ১৬,০০০। তো দেখেন ৩০ যোগ ১৬ যোগ ৮ যোগ ২২ যোগ ১২, ৮৮। তারপরে দেখেন এখানে নগদে কিনুক বা বাকিতে কিনুক সবগুলো কিসে ছিল স্যার বলুন তো? সবগুলো আমার আর্থিক লেনদেন, সবগুলো দ্বারা হচ্ছে আমার নগদ অর্থ আমার কাছ থেকে যাক বা না যাক, বাট আমার আর্থিকভাবে প্রভাবিত হয়েছে, আমার সম্পদ বাড়ছে বা দায় বাড়ছে অথবা আমার খরচ বাড়ছে, এগুলো সবগুলো হচ্ছে আমাদের বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞানের অনুযায়ী সবগুলোই হচ্ছে লেনদেন, সবগুলো মিলে ৮৮,০০০ টাকা। সবাই কি ভালো করে বুঝছে নাকি একটু ভাইকে বলুন তো? বুঝে গেছে স্যার? বুঝে গেছে নাকি একটু বলুন তো কাইন্ডলি, বুঝে যাচ্ছে? না স্যার, আপনি আপনি তো বুঝেন না, বকেয়া বলছে মানে আপনি মনে করেন সবগুলো ধারের গুলো আনতে হবে স্যার। দেখেন এই বকেয়া সেটা না, কি বলছে? বকেয়া ভিত্তিক ভিত্তিতে হিসাব সংরক্ষণ করলে কত টাকা, একটু আগে বুঝলাম না? হিসাব বিজ্ঞান ভিত্তি হচ্ছে দুইটা, নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞান, বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান। নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞান মানে হচ্ছে যে লেনদেন গুলা সবগুলো নগদে হয়, আর বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান মানে হচ্ছে যেগুলো নগদে হয় সেগুলোকে অন্তর্ভুক্ত করবে লেনদেন হিসেবে গণ্য করব, আবার যেগুলো বাকিতে হয় সেগুলোকেও লেনদেন হিসেবে গণ্য করবে, এটাকে বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান বলে। বুঝা গেছে? অর্থাৎ এখানে বোঝাচ্ছে আমাকে আমার জিনিসটা হচ্ছে আমার এই যে আমার লেনদেনটা হয়েছে কি হয় না, এটাই বকেয়া ভিত্তিক মানে হচ্ছে এটা আমার আয় নাকি ব্যয়, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমার জিনিসটা লেনদেন হিসেবে গণ্য করা হয়েছে কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। বুঝা গেছে? আচ্ছা আচ্ছা স্যার, এবার এখানে আসি, দেখি এটা একটু বড় করেন তো সবাই দ্রুত, এটা একটু করেন তো সবাই দ্রুত, দেখি তো এটা করেন কি, এটা পারেন কিনা দেখি তো। কি বলছে একটু দেখেন তো? অহনের ব্যবসায় সংগঠিত লেনদেনগুলো হলো, আচ্ছা এটা এবার দেখেন, নগদান বৃত্তি অনুসারে অহনের নিট আয় কত টাকা বলুন তো, নিট আয় কত টাকা? দেখেন এখন আপনারা, তাহলে আমরা এখন দেখেন, আমরা এখানে দেখেন সোহাগের নিকট হতে ক্রয় এত হাজার টাকা, কম্পিউটার ক্রয় এত হাজার টাকা, নগদ ক্রয় এত হাজার টাকা, চেকের মাধ্যমে বিক্রয় ১২,০০০ টাকা, ধারে বিক্রয় হচ্ছে ২২,০০০ টাকা। এটা একদম সহজ, নিট বিক্রয়। নগদান ভিত্তিতে নিট বিক্রয়, নগদান ভিত্তিতে খেয়াল করেন ভাই ভালো করে, নগদান ভিত্তিতে, নগদান ভিত্তিতে নিট বিক্রয় কত হাজার টাকা একটু বলুন তো? নগদান দেখেন একটু আগে পড়াইছিলাম, হিসাব বিজ্ঞানের ভিত্তি হচ্ছে কয়টা? হিসাব বিজ্ঞানের ভিত্তি কয়টা একটু বলুন তো? দেখেন এই যে ভিত্তি একটু আগে বুঝেছিলাম দুইটা, একটা হচ্ছে নগদান ভিত্তিক হিসেবে, একটা হচ্ছে কি বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান। বকেয়া ভিত্তিকে নগদ এবং ধারে দুইটাকে লেনদেন হিসেবে গণ্য করা হয়, আর নগদান ভিত্তিতে শুধুমাত্র হচ্ছে কি নগদ যে লেনদেন ওইটাকে লেনদেন হিসেবে গণ্য করা হয়। যেমন আমাদেরকে এখন কি বলছে দেখেন তো, এখন বলছে হচ্ছে দেখেন অনুসারে নিট আয় কত টাকা, নিট আয়। তাহলে বলুন তো এখানে নগদ, নগদ মানে কি যে আয়টা শুধুমাত্র নগদে ঘটছে, তাহলে অ্যান্সার কোনটা হবে একটু বলুন তো, অ্যান্সার কোনটা হবে? আচ্ছা আচ্ছা, একজন বলছে ১২,০০০ টাকা, বাকিরা দুইটা, দুই, আচ্ছা ভাই দুইটা কি ২ নাম্বার নাকি? আচ্ছা বি হবে, তাহসান খান বলছে বি হবে, ভেরি গুড। বাকিরা আচ্ছা বি।
ওকে, সো অ্যান্সার হবে কোনটা বলুন তো? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে কত? আচ্ছা এটা একটু ভুল হয়েছে, এখানে এটা 4, এটা ইয়া হবে ধারে বিক্রয় 22,000 টাকা, এটা 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 বি হবে, বি। এটা এটা 12 হবে, কেমন? কারণ স্যার দেখেন আমি নগদে বিক্রি করছি, দেখেন ভালো করে দেখেন, আমি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে, তাহলে বুঝবেন। এই যে চেকের মাধ্যমে 12,000 টাকা, ধারে বিক্রয়টা আমরা কাউন্ট করব না, ধারে বিক্রয়টা কাউন্ট, কারণ দেখেন স্যার ধারে বিক্রি করছি এখনো নগদ টাকা আমার কাছে আসে নাই। আমরা জানি নগদান ভিত্তিক হিসাব বিজ্ঞানে শুধুমাত্র নগদ এবং চেকের টাকাটা আমরা কি করব, কাউন্ট করব, সরি, নগদ এবং কি চেকের টাকাটা কাউন্ট করবো, ধারে বিক্রয় যেটা হয় সেটা আমরা কাউন্ট করবো না। তাহলে এর উত্তর হবে কত বলুন তো? উত্তর হবে কত? 12,000 টাকা উত্তর হবে। এই যে 12,000 টাকা, এটা কি হবে আমার উত্তর হবে, বুঝে গেছে? আচ্ছা আচ্ছা, এরপরে স্যার, স্যার এটা বুঝার কিছু না, এটা সামান্য জিনিস। আমাকে বলছে নগদে কত টাকা আয় করছি। দেখেন আমরা আয় দুইটা করছি, একটা হচ্ছে কি বিক্রয়ের মাধ্যমে আয় করছি, তারপর ধারে বিক্রয়ের মাধ্যমে আয় করছি। একটা হচ্ছে 12,000, একটা হচ্ছে কত 22,000। তাহলে স্যার দেখেন 22,000 টাকাটা এটা হচ্ছে আমার ধারে বিক্রয়, এটা আমার আয়ের মধ্যে পড়ে না। আমাকে তাহলে নগদে আয় কোনটা বলুন তো? 12। তো এই 12,000 টাকাটা আমার কি হবে? আমার 12,000 টাকা অ্যান্সার হবে, কেমন? আচ্ছা এরপরে খেয়াল করেন, আর্থিক বিবরণী প্রস্তুতে রোড ম্যাপ কোনটিকে বলা হয়? দেখেন স্যার, তাহলে আমরা দেখতে পাচ্ছি আহ কার্যপত্রের কয়েকটা বৈশিষ্ট্য একটু খেয়াল করেন সবাই, একটু সবাই ঠান্ডা মাথায় একটু লিখে নেন। কার্যপত্রের কয়েকটা বৈশিষ্ট্য দেখেন, এটাকে কি কি নামে ডাকা হয় দেখেন। নাম্বার 1 লিখে রাখেন, আর্থিক বিবরণীর সহায়ক। সহায়ক কেমন কি বলেন তো? আর্থিক বিবরণীর সহায়ক। এরপরে হচ্ছে হিসাব চক্র ঐচ্ছিক ধাপ। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। 3 নাম্বার হচ্ছে আর্থিক বিবরণী রোডম্যাপ। আর্থিক বিবরণীর রোড ম্যাপ, কেমন? স্যার দেখেন, তাহলে বলুন তো একটু কাইন্ডলি, কার্যপত্রকে স্যার বলুন তো আমরা কতগুলো নামে রাখতে পারি? দেখেন এই যে আর্থিক বিবরণীর সহায়ক, হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ, আর্থিক বিবরণী রোড ম্যাপ, এই 3টা নামে ডাকা হয়, কেমন? একটু সবাই মাথায় রাখতে হবে। To wait. হিসেবে তথ্যের উপর বলা হয় মনে হয়, বুঝে থাকবে। তাহলে এই 3টা নামে ডাকে। তাহলে আর্থিক বিবরণী প্রস্তুত সময় কি করা হয়? এটাকে রোডম্যাপ হিসেবে ডাকা হয়, কেমন? আচ্ছা এরপরে খেয়াল করেন কি বলছে। আচ্ছা এই যে আমাদের এটা একটু আমরা এখন দেখি, এখন আমাদের এই যে যারা আছেন একটু এতক্ষণ ধরে আমরা তো থিওরি আরো বিভিন্ন এখন আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসগুলা সেগুলো আমরা এখন দেখবো। স্যার খেয়াল করুন, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলা এখান থেকে কি কি টাইপের প্রশ্নগুলো হয় এখান থেকে আপনার বুঝবেন। কি বলছে স্যার দেখেন, বকেয়া বেতন সমন্বয়ের চাবাদা কি? কার্যপত্রের আসল জিনিস হচ্ছে এগুলা, মনে থাকবে। অর্থাৎ বকেয়া বেতনকে আমরা কিভাবে সমন্বয় চাপাই দেবো, একটু খেয়াল করুন তো, একটু বলুন তো উত্তর কোনটা হবে, তবে একটু দ্রুত বলেন উত্তর কোনটা হবে। স্যার দেখেন আমরা জানি
কার্যপত্র আমরা কেন প্রস্তুত করি? কার্যপত্র আমরা প্রস্তুত করি হচ্ছে মেইনলি আমাদের আর্থিক ইউনিটকে সহজ করার জন্য। এখন আর্থিক ইউনিট কিভাবে সহজ করা যায়, অর্থাৎ সবগুলো ইনফরমেশন যেগুলো আর্থিক ইউনিট করতে প্রয়োজন হয় সবগুলোকে হচ্ছে সুন্দর করে অ্যালাইনমেন্ট করে অর্গানাইজড ওয়েতে রিপ্রেজেন্ট করা। এখন আমরা জানি অনেক সময় আমরা হিসাব রক্ষণ করতে গিয়ে হচ্ছে অনেকগুলো তথ্য আমরা ফেলে রাখি অথবা হচ্ছে আমরা অন্তর্ভুক্ত করি না, যেগুলো হচ্ছে ভুলভাবে ইনক্লুড করি অথবা যেগুলো হিসাব থেকে বাদ পড়ে যায়। সো এই হিসাব থেকে বাদ পড়ে যাওয়া যে লেনদেনগুলো অথবা যেগুলোকে আমরা ভুল করি সেগুলোকে ঠিক করার জন্য সমন্বয় জাবেদা দেওয়া হয়। কেমন? তাহলে কার্যপত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি স্যার বলুন তো? কার্যপত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি সমন্বয় জাবেদা। আচ্ছা সবাই হচ্ছে কি ক ক ক, আচ্ছা অনেকে সবাই ক বলতেছে। বেতন হিসেবে বকেয়া হিসেব করে, গুড, ভেরি গুড। তাহলে স্যার আমরা একটু এখান থেকে কিছু সম্পূরক প্রশ্ন যেগুলো আমাদেরকে কাজে দিবে সবারটা ঠিক আছে মাশাআল্লাহ। বকেয়া বেতন কেন ডেবিট স্যার? দেখেন আমরা জানি অর্থাৎ বেতন এটা হচ্ছে আমার একটা ব্যয় শ্রেণীর হিসাব, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। একটু লিখি এখানে দেখেন সবাই একটু খেয়াল করেন, বেতন বৃদ্ধি পেলে ডেবিট, বেতন হিসাব ডেবিট। এরপর দেখেন স্যার বকেয়া বেতন হিসাব ক্রেডিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। কেমন? তাহলে স্যার খেয়াল করেন এখন অনেক সময় হিসাব সমীকরণের প্রভাব বের করতে হবে, তখন আমরা কি করবো দেখেন তো, একটু ভালো করে তাকান। অর্থাৎ জাবেদা করার পরে বলো সমন্বয় জাবেদার প্রভাব। স্যার বেতন কোন শ্রেণীর হিসাব বলুন তো? বেতন হচ্ছে ব্যয় শ্রেণীর হিসাব। এখন ব্যয়টা কোন পাশে আছে? ডেবিট পাশে আছে। তাহলে আমার ব্যয় কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ব্যয় কি পাচ্ছে বলুন তো? বৃদ্ধি পাচ্ছে। আবার দেখেন বকেয়া বেতন, স্যার কিভাবে বুঝবো? বেতন ব্যয় শ্রেণীর হিসাব আর ব্যয়ের আগে কি আছে বলুন তো? বকেয়া আছে। তাহলে ব্যয় যখন বকেয়া হয় তাকে আমরা কি নামে ডাকি বলুন তো? দায় নামে ডাকি। এখন কত হচ্ছে? দায় বৃদ্ধি পেলো নাকি দায় হ্রাস পেলো, কিভাবে বুঝবো? স্যার দেখেন দায়টা কোন পাশে আছে? দায়টা ক্রেডিট পাশে আছে, এই জন্য কি হবে? দায় ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে কি হবে? বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। কেমন? আচ্ছা এবার স্যার দেখেন অনেক সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে, সেটা হচ্ছে অনেক সময় হচ্ছে আমরা এখান থেকে একটা প্রশ্ন, বেতন যদি সমন্বয় করা না হয় তাহলে সমীকরণের কি ধরনের প্রভাব পড়বে? এখন দেখেন এখন কি করলাম, বেতন সমন্বয় করলে আমার ব্যয় বৃদ্ধি পাবে, দায় হ্রাস পাবে, দায় বৃদ্ধি পাবে, তাই তো? এখন স্যার আমি যদি বেতন সমন্বয় না করি তাহলে কি হবে? তাহলে একদম সিম্পল, এই যে এগুলোর ওইগুলোর উল্টো দেখাবে। কি উল্টো দেখাবে? এই যে এখানে কি হচ্ছে দেখেন একদম শর্টকাটে, এই যে দেখেন এখানে বেতন ব্যয় বেশি দেখাচ্ছে না, অর্থাৎ বেতন যখন আমি ইনক্লুড করব আমার ব্যয় বাড়বে, আমার কি দায় বাড়বে, তাই না? এখন স্যার খেয়াল করেন আমি যদি এই বেতনটাকে অন্তর্ভুক্ত না করি তাহলে আমার ব্যয় কি দেখাবে? ব্যয় কম দেখাবে। কেমন? এটা একটু মাথায় রাখবেন, ব্যয় কম দেখাবে। আবার এখানে কি দেখাচ্ছে স্যার বলুন তো? আমার দায় এখন বাড়ছে, কারণ বাড়ারই যে কত টাকা, তাই না? এখন আমি যদি হিসাবভুক্ত না করি তাহলে আমার দায়ও কি দেখাবে? দায়ও কম দেখাবে। বুঝে গেছে? সো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। আবার এখান থেকে আরেকটা কোশ্চেন আছে দেখেন, আমার ব্যয় যখন বেশি দেখায় তখন ওই কি দেখায়? ওই কম দেখায়। আবার ব্যয় যখন কম দেখায় তখন ওই কি দেখায় বলুন তো? বেশি দেখায়। তার মানে একটু খেয়াল করেন, আমি যদি একটু সাম অফ করি জিনিসটা কি দাঁড়ালো দেখেন, বেতন অন্তর্ভুক্ত করলে কি কি হবে? আমার ব্যয় বাড়বে, দায় বাড়বে। আবার যদি বলে কোনো কারণে বেতন অন্তর্ভুক্ত করে না বা বাদ পড়ছে তখন সমীকরণে কি কি প্রভাব? তখন আমার ব্যয় কম দেখাবে, ফলে মালিকানা সত্ত্ব বেশি দেখাবে, আবার দায়ও কম দেখাবে। সবাই কি বুঝছেন কেন বলুন তো? এরকম এরকম স্যার দেখেন বেতন বকেয়া বেতন বলছে আজকে, বকেয়া মজুরির ক্ষেত্রে, বকেয়া ভাড়ার ক্ষেত্রে যত প্রকার বকেয়া ব্যয় থাকবে সবগুলোতে সেম নিয়মটা ফলো হবে। সবাই কি বুঝছেন নাকি একটু আমাকে বলুন তো? বুঝা গেছে? বুঝা গেছে না একটু বলুন তো কাইন্ডলি? একটু সবাই বলুন তো একটু কাইন্ডলি, সবাই বুঝে গেছে কিনা একটু দ্রুত বলেন। আচ্ছা আচ্ছা এরপরে স্যার খেয়াল করেন এখানে কি বলছে দেখেন,
নিচের কোনটি মুনাফা জাতীয় আয়? মুনাফা জাতীয় আয়, দেখেন স্যার মুনাফা জাতীয় আয় বলছে, মুনাফা জাতীয় আয়। অর্থাৎ আমরা জানি লেনদেন, যেখান থেকে একটু করে বলি স্যার, দেখেন লেনদেন স্যার দেখেন লেনদেন দুই ধরনের, একটা হচ্ছে মূলধন জাতীয়, একটা হচ্ছে মুনাফা জাতীয়। মূলধন জাতীয় লেনদেন কোনগুলো একটু করে বলে দিই, যে লেনদেনগুলো একাধিক মানে একাধিকবার সংগঠিত হয় না, যেগুলো বড় অঙ্কের হয়, খুব কম সংখ্যক বার হয় এবং সুবিধা অনেক দিন দেয়, সেগুলোকে বলে মূলধন জাতীয় লেনদেন। আর মুনাফা জাতীয় লেনদেন কোনগুলো? যে লেনদেনগুলো বছরে বা মাসে বা ডেইলি অনেকবার হতে পারে, যেগুলো লেনদেনের টাকার পরিমাণ কম থাকবে, সুবিধাও কম দিবে, এগুলোকে বলে মুনাফা জাতীয়। এক কথা হচ্ছে যে লেনদেনগুলো পুনঃপুনকতা হয়, অর্থাৎ যেগুলো বারবার সংগঠিত হয়, সেগুলোকে বলা হয় কি বলুন তো? মুনাফা জাতীয় লেনদেন। কি বলা হয়? মুনাফা জাতীয় লেনদেন। এখানে বলুন তো স্যার মুনাফা জাতীয় আয় আমাকে কি বলছে, এবং মুনাফা জাতীয় আয় কোনটা? ভেরি গুড, অনেকে বলতেছে সেটা হচ্ছে কি, এই যে 12 কি বলতেছে, গ বলতেছে, 12 বি বলতেছে। আচ্ছা, আহা এটা কোনো কথা স্যার? আয় বলছে, আমাকে একটু খেয়াল করেন না ভালো করে, আন্দাজে বলিয়েন না ভাই, একটু বুঝে শুনে বলেন। দেখেন সম্পত্তি বিক্রয় মুনাফা, সম্পত্তি বিক্রয় মুনাফা স্যার, এটা মূলধন জাতীয় আয়। এটা এটা হচ্ছে, এটা দেখেন, এটা হচ্ছে কি মূলধন জাতীয় আয়, এটা হচ্ছে মূলধন। সম্পত্তি একটা মূলধন জাতীয় সম্পদ, মূলধন জাতীয় লেনদেন না? তো এখন এখান থেকে যেটা হবে এটা হচ্ছে মূলধন জাতীয় আয়, এটা হচ্ছে কি মূলধন জাতীয় আয়। এবার খেয়াল করেন অনুপার্জিত আয়, ভাই দেখেন আয় যখন অনুপার্জিত, আরেকটা নাম হচ্ছে কি অগ্রিম, একটু খেয়াল করেন সবাই, অগ্রিম। তাহলে আয় যদি অগ্রিম হয় তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা দায় বলি। তো এটা আমরা আয় কিভাবে হলো বলেন না? আয়, আয় যখন হচ্ছে অগ্রিম হয় তখন সেটাকে আমরা কি বলি? দায় বলি। তাহলে দায় লিখলাম। শিক্ষানবিশ ভাতা, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এটা হচ্ছে কি? এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। একটু বলো তো এটা কি হবে? এটা মুনাফা জাতীয় ব্যয়। এটা হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় কি ব্যয়। স্যার বাকি থাকে কোনটা? এই যে শুধু ভাড়া, শুধু ভাড়া হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, আর উপভাড়া যখন বলি উপভাড়া তখন হচ্ছে এটা মুনাফা জাতীয় আয়। এটা কি বলুন তো? মুনাফা জাতীয় আয়, মনে থাকবে? তাহলে উপভাড়া হচ্ছে কি বলুন তো? উপভাড়া হচ্ছে মুনাফা জাতীয় আয়। শিক্ষানবিশ, দেখেন স্যার একটু সবাই ভালো করে, সবাইকে একটু ভালো করে একটু ক্লিয়ার করে দিই, যদি শুধু ভাড়া থাকে আর হচ্ছে কি থাকে, যদি উপভাড়া থাকে, একটু খেয়াল করেন। এবার একটা হচ্ছে কি শিক্ষা, সবাই একটু লিখে রাখেন, শিক্ষানবিশ স্যালামি, শিক্ষানবিশ ভাতা, একটু লিখে রাখেন কষ্ট করে এগুলা। তো দেখেন যখন ভাড়া বলবে তখন এটা হচ্ছে কি মুনাফা জাতীয় কি হবে? ব্যয় হবে, মনে থাকবে? আচ্ছা, আর যখন ভাড়া না বলে তার সাথে একটা উপ অ্যাড হবে, উপভাড়া, তখন কি হবে স্যার বলুন তো? মুনাফা জাতীয় আয়। এটা উপভাড়া বলে কি হবে? মুনাফা জাতীয় আয়। একটু মাথায় রাখতে হবে, মনে থাকবে। এরপর স্যার খেয়াল করেন শিক্ষানবিশ সালামি, এটা কেমন মনে রাখবেন? অনেকে আমরা এটা ভুলে যাই। সালামি মানে কি স্যার? ঈদের সময় আমরা সালাম গুলো টাকা পাই, মানে আয় হয় আমাদের ওয়ান কাইন্ড অফ। সালামি হচ্ছে এক ধরনের আয়, আর ভাতা, ভাতা হচ্ছে ব্যয়, মনে থাকবে? তাহলে শিক্ষানবিশ সালামি হচ্ছে কি আমার জন্য মুনাফা জাতীয় আয়, মনে থাকবে। আর শিক্ষানবিশ ভাতা, ভাতা হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয়। ভালো করে বুঝছেন নাকি একটু বলুন তো? বুঝে গেছে? এই জিনিসটা বুঝে গেছে স্যার? বলুন তো বুঝছেন কিনা, পারা যাবে? ওকে, সো আসেন আমরা একটু দেখি, তাহলে আমাদের উত্তর হবে কোনটা? উপভাড়া। এরপরে খেয়াল করেন কোনটি মুনাফা জাতীয় খরচ? মুনাফা জাতীয় খরচ, মেশিন ক্রয়ের ব্যয়, মেশিন, এগুলোতে আমরা অনেক সময় আমাদের কাছে ইজি মনে হয়, বাট আমরা এগুলো পারি না। সবাই একটু ভালো করে খেয়াল করেন। স্যার দেখেন মেশিন ক্রয়ের জন্য ব্যয়, তারপর হচ্ছে কি মেশিনের সংস্থাপন মজুরি, মেশিনের জাহাজ ভাড়া, তারপর দেখেন মেশিনের বার্ষিক বীমা খরচ। এটা একটু বোঝার আছে।
ভালো করে দেখেন, মেশিন 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 ক্রয়ের জন্য ব্যয়, সংস্থাপনের জন্য মজুরি, জাহাজ ভাড়া। আমরা সবাই জানি হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এই তিনটা জিনিস, একটা মেশিন বা কোন একটা স্থায়ী সম্পদ অর্জন করতে যতগুলো ব্যয় সংগঠিত হয়, সবগুলো ব্যয়কে আমরা মূলধন জাতীয় ব্যয় হিসেবে কনসিডার করি। দেখেন মাথায় রাখবেন আবার ভালো করে, যতগুলো ব্যয় সংগঠিত হয় সবগুলো, মানে একটা সম্পদ বা কোন একটা যে অর্জন করতে যতগুলো ব্যয়, সবগুলো ব্যয়কে আমরা কি বলি বলুন তো? সবগুলোকে আমরা মূলধন জাতীয় ব্যয় বলি। তাহলে এটা বলুন তো, এটা কি হবে? এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের অংশ, এগুলা মূলধন জাতীয় কি ব্যয়। তাহলে বাকি থাকে কোনটা স্যার? এগুলো কেন? কারণ আমরা মেশিনটা একবার কিনতেছি, এই জন্য এটা মূলধন জাতীয় ব্যয়। বাকি থাকে কোনটা? মেশিনের বার্ষিক বীমা খরচ, বার্ষিক। তাহলে মানে কি বার্ষিক? তাহলে প্রত্যেক বছর দিতে হবে, প্রতি বছর। খেয়াল রাখেন, প্রতি বছর। এখানে বীমা খরচ বলছে, এখানে যদি বলতো অবচয়, বীমা খরচ যদি কি বলতো অবচয় বলতো, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অবচয় আমাদের অ্যান্সার হতো। বুঝে গেছে সবাই? ভালো করে বলুন তো। দেখেন, মেশিনের সংস্থাপন ব্যয় সবগুলো ব্যয় হচ্ছে আমার মূলধন জাতীয় ব্যয়, আর মেশিনের বার্ষিক অবচয়, মেশিনের হচ্ছে কি বীমা খরচ, এগুলো প্রত্যেক বছর দিতে হয়। এই জন্য মানে ফ্রিকুয়েন্টলি সংগঠিত এগুলো, এই জন্য এগুলো কোন ধরনের ব্যয় বলুন তো? এগুলো সবগুলো হচ্ছে কি আমার মুনাফা জাতীয় ব্যয়। কেমন? আচ্ছা, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে বলুন তো? 13-4। ওকে, 13-4 হয়েছে। সবাই অনেক উত্তর দিয়েছে, মাশাআল্লাহ, গুড, ভেরি গুড। আচ্ছা, এরপরে আচ্ছা, এই জিনিসটা একটু টাফ, হয়তো বা অনেকে পারবেন না, শিওর। একটু সবাই একটু খেয়াল করুন, তারপর কোয়েশ্চেনটা পড়ার জন্য একটু সুযোগ দিলাম। কোয়েশ্চেনটা সবাই পড়েন, এটাতে হয়তো বা অনেকেই পারবেন না, আমি জানি। 14 কবল 13 গ হবে আপু। আচ্ছা স্যার, মেশিনের জাহাজ ভাড়া বার্ষিক বার্ষিক হয় না? না স্যার, মেশিনের জাহাজ ভাড়া বার্ষিক কেমনে হবে বলেন না? আমরা কি প্রত্যেকবার কি আমরা মেশিন নিয়ে আসি প্রত্যেকবার? এটা বার্ষিক কেমনে হবে? বার্ষিক কখনো হবে না তো ভাইয়া। স্যার এটা একটু বোঝার চেষ্টা করেন, একটু খেয়াল করেন সবাই। বুঝতে দেখেন, অনুপার্জিত সেবায়ের পরিমাণ 4000 টাকা। আচ্ছা, উহার 5/3 অংশ উপার্জিত হলে হিসাবকাল শেষে চলতি দায়ের পরিমাণ কত হবে? একদম সহজ, পারার কথা। দেখেন, আগে আমরা অনেকেই বুঝি না অনুপার্জিত সেবায় মানে কি। অনুপার্জিত স্যার মনে রাখবেন, অনুপার্জয়ের আর একটা নাম হচ্ছে অগ্রিম। কি বলুন তো? একটা নাম হচ্ছে কি? অগ্রিম। কি স্যার বলুন তো? আরেকটা নাম হচ্ছে কি? অগ্রিম। অর্থাৎ আমি কাউকে সেবা না দিয়ে বা প্রোডাক্ট না দিয়ে আমি হচ্ছে আগে তার থেকে টাকাটা আদায় করে ফেলছি বা টাকাটা নিয়ে ফেলছি। বুঝছেন সবাই? তাহলে স্যার দেখেন, তাহলে অগ্রিম আয়, তাহলে অগ্রিম আয় আমার জন্য কি ছিল বলুন তো স্যার? আমার অগ্রিম আয়, একটু খেয়াল করেন, অগ্রিম আয়, তার মানে এটা আমার জন্য কি বলুন তো? এটা আমার জন্য হচ্ছে দায়। দায় কত টাকা ছিল বলুন তো? 40,000 টাকা। আচ্ছা, এবার কি বলছে খেয়াল করেন, উহার 5/3 অংশ উপার্জন। তার মানে আমার এই 40,000 টাকাটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। এটা আগে দায় ছিল, এই দায় থেকে মনে করেন আমি 40,000 টাকা কারো থেকে আগে নিয়ে ফেলছি, এখন তার থেকে নিয়ে আমি 3 ভাগ, অর্থাৎ এটাকে 5 ভাগ করছি। এটাকে 5 ভাগ করলে কত বলুন তো? 1 ভাগে 8, 5 8 40, 8,000 টাকা। অর্থাৎ আমি 3 ভাগ এই তাকে সেবা বা প্রোডাক্ট দিই, তাহলে বলুন তো 3 ভাগ সমান 3 8 কত? 24,000 টাকা। অর্থাৎ আমার যেটা আগে দায় ছিল, ওই দায়টা এখন কি হয়েছে? আয়, উপার্জন মানে কি? উপার্জিত। উপার্জন মানে হচ্ছে কি?
আয় এ কনভার্ট হয়েছে। তাহলে বলুন তো 40,000 টাকার আমার আয় কত টাকা হয়ে গেছে? 24,000 টাকা আমার আয় হয়ে গেছে। তাহলে বাকি থাকে আর কত বলুন তো? বাকি থাকে আর 16,000 টাকা। এই 16,000 টাকা হচ্ছে আমার এখনো কি আছে? দায় হিসাবে আছে। সবাই ভালো করে বুঝছেন? এটা বুঝে গেছে? অর্থাৎ 40,000 টাকা আমার দায় ছিল, এখন ওই দায় থেকে আমি 24,000 টাকার প্রোডাক্ট তাকে অথবা সেবা প্রদান করছি, আরো 16,000 টাকার দায় আমরা এখনো আমার কাঁধে এখনো আছে, অর্থাৎ এই টাকার পরিমাণ এখনো আমি তাকে প্রোডাক্ট বা সেবা প্রদান করিনি। তাহলে আমার দায় পরিমাণ কত হবে বলুন তো? 16,000। উত্তর হবে কোনটা? 16,000 টাকার উত্তর হবে। ক্লিয়ার? বুঝছেন সবাই? হিরো ওমা এটা কি বলছে? খুশি খান, তামিল হিরো লাগছে স্যার আপনাকে, আপনার স্টাইলটা জোস স্যার। আই হায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলা কি বলেন? ক্লাস করতে এসে আপনি তামিল হিরো খুঁজতেছেন? আই হায় রে, একটু ক্লাসে মনোযোগ দিন স্যার। তামিল হিরো খোঁজার দরকার নাই এখানে। আমরা অ্যাকাউন্টিং পড়তেছি ভাই, আমি অ্যাকাউন্টিং টিচার, অ্যাকাউন্টিং পড়াই, আমি অ্যাক্টর না। হ্যাঁ দেখেন, এর উত্তর হবে কত? 16,000 টাকা। আচ্ছা এরপরে একটু এখানে দেখা একটু ভালো করে কি বলছে? মুনাফা জাতীয় হিসাব বন্ধ করার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে একটু কথা বলতে হবে। কেমন? এটা নিয়ে একটু কথা বলি, একটু কথা বলতে হবে। ভালো করে দেখেন কি বলছে? মুনাফা জাতীয় হিসাব বন্ধ করার জন্য কোন দাখিলার প্রয়োজন হয়? একটু সবাই ভালো করে খেয়াল করেন স্যার। দেখেন একটু এখানে একটু কথা বলি, এটা নিয়ে আমাদের আরো অনেক জায়গায় প্রশ্ন আসতে পারে। একটু সবাই পজ নেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। কেমন স্যার? ভালো করে দেখেন স্যার, এখানে মুনাফা জাতীয় হিসাব বলছে না স্যার? মনে রাখবেন মুনাফা জাতীয় হিসাবের মধ্যে কি কি আছে একটু খেয়াল করেন। আয়, ব্যয়, উত্তোলন, মুনাফা, মুনাফা বা নিট ক্ষতি। কেমন? একটু খেয়াল করেন সবাই। নিট, এই জিনিসগুলো আছে। কেমন? একটু সবাই ভালো করে একটু পজ, একটু বোঝার চেষ্টা করেন, একটু বুঝে ভালো করে বোঝার চেষ্টা করেন। নিট, মুনাফা, উত্তোলন। স্যার খেয়াল করেন, আয়, ব্যয়, উত্তোলন, নিট মুনাফা, নিট ক্ষতি। বুঝে গেছে? এই যে এগুলো হচ্ছে, এই যে এখানে আয় ব্যয় দেখতেছেন না, এটা হচ্ছে মুনাফা জাতীয় হিসাব। স্যার মনে রাখবেন, এই মুনাফা জাতীয় হিসাব ছাড়াও আরো তিনটা জিনিস আছে। কি আছে একটু খেয়াল করেন তো? একটা হচ্ছে ভাই দেখেন উত্তোলন, একটা হচ্ছে নিট মুনাফা, একটা হচ্ছে নিট ক্ষতি। এই পাঁচটা জিনিসের কার্যকারিতা 1 বছরের মধ্যে শেষ হয়ে যায়, অর্থাৎ 1 বছর পরে আমাদের কি করতে হবে? এগুলোকে বন্ধ করে দেওয়ার প্রয়োজন হয়। আর এগুলোকে যখন বন্ধ করে দিতে হয় তখন আমরা কোন জাবেদার মাধ্যমে বন্ধ করি? সেটা হচ্ছে সমাপনী জাবেদা। তাই স্যার বলুন, এখন এই যে হিসাবগুলো দেখতেছেন এগুলাকে বলা হয়, একটু লিখে রাখেন, একটু লিখে রাখেন, নামিক হিসাব বলা হয়। এগুলোকে অস্থায়ী হিসাব লেখা হয়, অস্থায়ী হিসাব বলা হয়। এগুলাকে মুনাফা জাতীয় লেনদেনও বলা হয়। কেমন? একটু লিখে রাখেন, মুনাফা জাতীয় লেনদেন। কেমন? লেনদেন। ওকে, সো একটু লিখে রাখেন তো এগুলো কষ্ট করে। নামিক হিসাব, অস্থায়ী হিসাব, মুনাফা জাতীয় লেনদেন, এই তিনটা একই কথা। বুঝে গেছে? সো তাইলে নামিক হিসাব, অস্থায়ী হিসাব বা মুনাফা জাতীয় লেনদেন এগুলোকে বন্ধ করার জন্য কোন জাবেদা দিতে বলুন তো? এগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য স্যার দেখেন সমাপনী জাবেদা হয়। কোন জাবেদা দিতে হয়? সমাপনী জাবেদা। বুঝে গেছে? পারা যাবে তো ইনশাআল্লাহ? স্যার দেখেন, একটু খেয়াল করেন তো স্যার। এখন দেখেন এখানে একটু বুঝিনি ভালো করে। তাহলে আমরা মাথায় রাখতে হবে কি? নামিক হিসাব, অস্থায়ী হিসাব, মুনাফা জাতীয় লেনদেন এগুলোকে বন্ধ করার জন্য কোন হিসাব দিতে হবে বলুন তো? সমাপনী জাবেদা আমাদেরকে দিতে হয়। মনে থাকবে? আচ্ছা এবার বা একটু মাথায় রাখবেন হচ্ছে কি, এখানের মধ্যে হচ্ছে এই যে উত্তোলন, এই যে উত্তোলন এটা হচ্ছে একটা নামিক হিসাব। নিট মুনাফা, নিট ক্ষতি এটাও নামিক হিসাব।
আয় ব্যয় এটাও নামিক হিসাব, কেমন? সো এগুলোকে বন্ধ করার জন্য কি করতে হবে, আমাদেরকে সমাপনী জাবেদা দিতে হবে। এরপর এখন একটা দেখি সমন্বয় জাবেদা, বিপরীত জাবেদা এগুলো কেন দেওয়া হয়। সমন্বয় জাবেদা দেওয়া হয় স্যার যেগুলো হিসাব বাদ পড়ে যায়, অথবা যে হিসাবগুলো এখন আমরা করি না আমাদেরকে করতে হবে, সেগুলো হচ্ছে সমন্বয় জাবেদা দেওয়া হয়। এরপরে বিপরীত জাবেদা হচ্ছে কি সম্পদ দায়, এই দুইটা জিনিস, সম্পদ দায় এই দুইটা লেনদেনকে একটু এখান থেকে হয়তো বা প্রশ্নটা কখনো হয় না, হতে পারে। সম্পদ আর দায় এই দুইটাকে একটা বছর বন্ধ করে আর এক বছর নিয়ে যাওয়ার জন্য বিপরীত দাখিলা দেওয়া হয়, বুঝে গেছে? আর সংশোধনী জাবেদা মানে কি ভুল ত্রুটিগুলো একটু খেয়াল করেন, ভুল ত্রুটি, ভুল ত্রুটি। সংশোধনী জাবেদা কিসের জন্য দেওয়া হয় স্যার বলুন তো? ভুল ত্রুটি ঠিক করার জন্য সংশোধনী জাবেদা দেওয়া হয়। বাট আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কি স্যার নামিক হিসাব, অস্থায়ী হিসাব এবং মুনাফাজাত লেনদেন এগুলো বন্ধ করার জন্য আমাদেরকে সমাপনী জাবেদা দিতে হয়। ক্লিয়ার স্যার? আর সমাপনী নামিক হিসাবের মধ্যে কি কি পড়বে? আয় পড়বে, ব্যয় পড়বে, উত্তোলন পড়বে, নিট লাভ, নিট ক্ষতি, এই 5টা জিনিস পড়বে। ক্লিয়ার কিনা একটু বলুন তো সবাই? ক্লিয়ার স্যার? ক্লিয়ার নাকি একটু বলুন তো, একটু কাইন্ডলি ক্লিয়ার কিনা একটু বলেন। উত্তর হবে কোনটা? সমাপনী জাবেদা। ক্লিয়ার কিনা একটু বলুন তো দ্রুত, দেখি কারা কারা পারছে। আচ্ছা ঠিক আছে দিচ্ছি, বুঝছেন সবাই? আচ্ছা একটু খেয়াল করেন এরপর কি বলছে, কোন ভিত্তিক হিসাব ব্যবস্থায় চলতি ব্যবস্থায় চলতি বছরের সাথে সংশ্লিষ্ট আয় ও ব্যয়গুলো হিসাবভুক্ত করা হয়, সেটা বলুন তো কোনটা হবে? বলুন তো কোনটা? এটা একটু মুখস্থ করিয়েন কেমন? এটা হচ্ছে বকেয়া ভিত্তিক, মানে যেখানে চলতি বছরের আয় ব্যয় যেগুলো নগদে হোক বা না হোক সেটা ওকে, এটা লাগবে না তো, এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা এখানে দেখেন তো একটু, যে এই দেখেন স্যার সেম জিনিসটা আমি একটু আগে আপনাদেরকে পড়াইছি, একটু খেয়াল করেন জাস্ট পারবেন। কি বলছে দেখেন একটু ভালো করে, কি বলছে দেখেন, যদি বকেয়া খরচের সমন্বয় দাখিলা দেওয়া না হয়, একটু আগে বুঝেছি মনে আছে, আপনারা হয়তো অনেকে কেয়ারফুলি নেন নাই, বাট এগুলো প্রশ্ন আসে স্যার। একটা প্রশ্ন আমি সবসময় বলি যে আমি যেভাবে পড়াই দেখেন, আমি মাত্র কয়টা পড়াইছি? মাত্র 17টা পড়াইছি। এমন ভাবে পড়তে হবে যে আপনি একটা বললে যেন আর 10টা এই টাইপের সবগুলো 10টা 10 রকম করে আসলে আপনি যেন পারেন। অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে আপনি অ্যানালাইজ করে করে একদম সূক্ষ্মভাবে অ্যানালাইজ করে আপনাকে পড়তে হবে। তো ওগুলো আপনি কম পড়েন, বুঝে বুঝে পড়েন, ইনশাল্লাহ পারবেন। বুঝে বুঝে একদম ফিল করে করে রিয়েলাইজ করে করে ম্যাথগুলো করার ট্রাই করেন। একটু আগে কি বলছিলাম দেখেন, জাস্ট ওই যে সমন্বয় বকেয়া খরচ বকেয়া বেতন দিয়ে বুঝেছিল, এখন দেখেন বকেয়া খরচ সমন্বয় দাখিলা দেওয়া যদি দেওয়া না হয় তাহলে হিসাবের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে একটু খেয়াল করুন তো। কি বলছে এখানে? লাভ বেশি দেখানো হবে, ব্যয় কম দেখানো হবে, লাভ কম দেখানো হবে। আশা করি এতক্ষণে পারার কথা। একটু বলুন তো কোনটা হবে? 19 নম্বর কি হবে? একটু কি বলছে? 17। আচ্ছা 17 নম্বর কি হবে একটু বলুন তো? 17 নম্বর উত্তর কি হবে? কি হবে? 17B হবে। আচ্ছা 1 ও 3 লাভ বেশি দেখানো হবে, লাভ কম দেখানো হবে। আচ্ছা এই যে 1 ও 3 কেমনে হয় ভাই? বি হবে। 1 ও 3 কেমনে? এটা 1 ও 3 তো কখনোই হবে না। কি রে ভাই সবাই ভুল বলতেছে কেন? এটা ভুল কেন হবে ভাই? আপনি বুঝছেন জিনিসটা ভালো করে বুঝেন। বকেয়া খরচের সময় দাখিলা দেওয়া না, অর্থাৎ আমি বকেয়া খরচের সময় দাখিলা মানে কি, অর্থাৎ আমি এটাকে ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করতেছি না। এখন আমি যদি কোনো কিছুকে ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত না করি তার মানে আমার ব্যয় কম দেখাচ্ছে, আর ব্যয় যদি কম দেখায় অবশ্যই আমার লাভ বেশি দেখায়, আর যদি লাভ আবার দিক দিয়ে কি দেখাচ্ছে বলুন তো, আমার দায়ও কম দেখায়, তাহলে কি হবে স্যার বলুন তো? আমার এখানের মধ্যে এই যে উত্তর হবে কোনটা? 1 ও 2। উত্তর হবে 1 ও 2। ক নাম্বার হবে উত্তর? আন্দাজে মারতেছে, এই যে সবগুলো আন্দাজে মারতেছে। আচ্ছা প্রবাল বড়ুয়া ভেরি গুড ভাইয়া, ঠিক আছে। ইমা আক্তার বলছে ঠিক আছে, ওকে ভেরি গুড। আচ্ছা এরপরে কি বলছে হচ্ছে কি, সানজিদা খান বলছে ক, ভেরি গুড, ওকে ওকে। মিম বলছে ক, ভেরি গুড ভাইয়া। পুষ্পা দত্ত কত কি বলছে? পুষ্পা দত্ত আচ্ছা গুড। যারা ক বলছেন তাদেরটা ঠিক আছে ভাইয়া। রাধিয়া আক্তার তো একদম পুরো বলছে। আচ্ছা এটা উত্তর হবে কোনটা বলুন তো? উত্তর হবে 1 ও 2। একটুকে বুঝিয়েছি স্যার। আমি যদি ব্যয়কে অন্তর্ভুক্ত না করি, একটু সবাইকে একটু করে বলে দিই, ব্যয়টাকে যদি আমি অন্তর্ভুক্ত না করি তার মানে হচ্ছে কি আমার ব্যয় আমি দেখাচ্ছি না, ব্যয় অন্তর্ভুক্ত করতেছেন তার মানে কি আমার ব্যয় কম দেখাচ্ছে, এটা একটা বিষয়। আর ব্যয় যখন কম দেখায় তখন অবশ্যই আয় বেশি দেখায়, আর আয় বেশি দেখালে লাভ বেশি দেখায়। তার মানে হচ্ছে ব্যয় কম দেখালে ব্যয় কম দেখাবে আর লাভ বেশি দেখাবে। ওকে, সো এবার যদি বলা হয়
আয়কে যদি অন্তর্ভুক্ত করা না হয় তাহলে কি হবে স্যার বলুন তো? আয়কে অন্তর্ভুক্ত না করলে, অর্থাৎ বকে আয়কে অন্তর্ভুক্ত না করলে আমার সম্পদ কম দেখাবে, তারপর আমার হচ্ছে আয় কম দেখাবে। বুঝে গেছে? করা যাবে? আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করেন এখানের মধ্যে ভালো করে। স্যার দেখেন, এই যে এখানে দেখেন লাভ বেশি দেখাবে না। অনেক সময় প্রশ্নে লাভের কথা না বলে একটা কথা বলতে পারে, সেটা কি জানেন স্যার? সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। একটু সবাই ভালো করে বুঝেন, মালিকানা সত্ত্ব। আবার এটার কথা না বলে মূলধন বলতে পারে। কারণ কেন জানেন? কারণ দেখেন স্যার, এই যে লাভ, আলটিমেটলি লাভটা কোথায় যায়? একদম শেষে আমরা অবশ্যই মালিকানা সত্ত্ব বিবরণীতে নিয়ে আসি, কারণ আমার লাভ যখন বেশি হয় আমার মালিকানা সত্ত্ব বাড়ে, অর্থাৎ মূলধনও বাড়ে। সো অনেক সময় লাভ বেশি দেখাবে এই কথাটা না বলে আপনাকে বলতে পারে মূলধন বেশি দেখাবে অথবা মালিকানা সত্ত্ব বেশি দেখাবে। সবাই কি ভালো করে বুঝতে পারছেন নাকি? একটু আমাকে বলুন তো, বুঝে গেছে? বুঝে গেছেন? একটু বলুন তো স্যার, পারবো কিনা ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে স্যার খেয়াল করেন কি বলছে এখানে। এই যে এটা আমরা হচ্ছে আজকে এটা করে আমরা ইনশাল্লাহ ছুটি দিয়ে দিব, কেমন? এটা করে আমাদের আর ম্যাথ করা যাবে না, সেটা আজকে অনেকগুলো আলহামদুলিল্লাহ করানোর চেষ্টা করছি। কি বলছে দেখেন, 1 নভেম্বর 2016 তারিখে 6 মাসের জন্য অগ্রিম ভাড়া প্রদান করছে। অগ্রিম ভাড়া প্রদান 1 নভেম্বর তারিখে, হ্যাঁ। দেখেন, এর জন্য 31 ডিসেম্বর 2016 তারিখে সঠিক জাবেদা কোনটি হবে? আস্তে একটু দেখেন, সঠিক জাবেদা কি হবে ভালো করে একটু খেয়াল করেন। তাহলে স্যার দেখেন, নভেম্বর মাস থেকে আমি প্রদান করছি, কি একটু দেখেন তো। দেখেন, নভেম্বর থেকে প্রদান করছি, নভেম্বর, তাহলে কি হবে? নভেম্বরের প্রথম থেকে, এই যে নভেম্বর প্রথম থেকে। এটা সবাই ভালো করে বুঝেন। এটা কাজ এটা দেখেন, কার্যপত্র যদি যারা যারা বুঝবে না তারা এই ম্যাথটা পারবেন না। কি বলছে দেখেন, নভেম্বরের প্রথম তারিখ, তাহলে কি হবে স্যার বলুন তো? 2016 নভেম্বর প্রথম, তাহলে কি হবে স্যার বলুন তো? এই যে নভেম্বর ডিসেম্বর 2 মাস। তার মানে একটু খেয়াল করেন, এই যে 9,000 টাকা প্রদান করছে কয় মাসের জন্য? 6 মাস। তাহলে এই 9,000 কে 6 দিয়ে আগে ভাগ করেন, তাহলে 1 মাসের টাকা বের হবে। ফার্স্ট কাজ কি? 9 এই যে 9,000 ডিভাইডেড 6, 1,500। তাহলে স্যার বলুন তো 1 মাসে কত করে বলুন তো? 1 মাসে 1,500 করে। বুঝা গেছে? আচ্ছা, এখন স্যার শর্টকাটটাকে আমি কিভাবে করব? ডিসেম্বর 31 এসে আমি এটার জাবেদাটা আসলে কিভাবে দিব স্যার? ঠান্ডা মাথায় বুঝেন স্যার। আমার দেখেন অগ্রিম ভাড়া লিখে আছে, ভালো করে বুঝেন। অগ্রিম ভাড়া লিখা আছে, তার মানে ভাড়া হচ্ছে ব্যয়, ব্যয় আগে লিখা আছে কি অগ্রিম, এটা হচ্ছে আমার সম্পদ। কি আগে মনে রাখবেন শর্টকাটটা, যখন কোনো ব্যয় সম্পদ আগারে লিখা থাকবে তখন আমাকে ব্যয়ের জাবেদা দিতে হবে। কিসের জাবেদা? ব্যয়। অর্থাৎ আমি সম্পত্তি আগারে অন্তর্ভুক্ত করছিলাম, বাট 2 মাস যাওয়ার পরে আমার ওখান থেকে 2 মাসের ওই যে সম্পদটা কমে গিয়ে ব্যয়ে কনভার্ট হয়েছে, তাহলে আমাকে এখন ব্যয়ের জাবেদা দিতে হবে। ব্যয়ের জাবেদা কিভাবে দিতে বলুন তো স্যার? ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ডেবিট। আর আমার এই যে 9,000 টাকা থেকে স্যার এখন কি আর 9,000 টাকা সম্পদ আছে? 2 মাসের সম্পদ কমে গেছে না, ভাড়া কমে গেছে, তাহলে কি হবে স্যার বলুন তো? অগ্রিম ভাড়া হিসাব, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট। স্যার কত করে বলুন তো? 1 মাসের ভাড়া 1500 করে, 2 মাসে কত? 3,000 টাকা। সো আমাদের উত্তর হবে কত? এই যে 3,000 টাকা। তাহলে কি হবে মনে রাখবেন, এরকম সবসময় শর্টকাটটা হচ্ছে কি, উপরে দেখবেন কি নামে অন্তর্ভুক্ত করা আছে, সম্পদ নামে করা আছে নাকি ব্যয় নামে। এখানে যদি সম্পত্তি আকারে থাকে, সম্পদ থাকলে জাবেদা দেব কিসের? ব্যয়ের, একদম সিম্পল। আর ব্যয় যদি ডেবিট বৃদ্ধি পেলে কি হবে বলুন তো? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, এই যে। আর আমার সম্পদটা হ্রাস পেয়ে ব্যয়ে কনভার্ট হয়েছে, সম্পদ হ্রাস পেলে কি হবে? ক্রেডিট হবে। সো 1 মাসে ছিল কত বলুন তো? এই যে 1500। 2 মাসে কত টাকা? 3,000 টাকা। আমার কারণ 2 মাস কেন দেখেন তো, আমরা ভাড়া কখন প্রদান করছি? 1 নভেম্বর, তাহলে নভেম্বর ডিসেম্বর 2 মাস, 2 মাসে মিলে 3,000 টাকা। উত্তর কোনটা তাহলে বলুন তো? সেখানে কোথায় আছে ভাড়া? এই যে এখানে উত্তর হবে কোনটা? এই যে এটা ভাড়া খরচ হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট। কেমন? হ্যাঁ, এখন আপনার ক্লাস আছে। আচ্ছা, ওকে। তাহলে স্যার ঠিক আছে, আমরা হচ্ছে আজকের ক্লাসটা এইটুকু। আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রায় অনেকগুলো পড়াইছি। শেয়ার ডান ক্লাস আছে এটা। ওকে, তো ঠিক আছে, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই আপনার ক্লাস আছে কয়টা থেকে? আচ্ছা, আমার ক্লাস শেষ করতে চাই, কারণ আপনাদের হচ্ছে এখন ইকোনমিক্স ক্লাস আছে, অবশ্যই একটু জয়েন করবেন। একটু 8টা থেকে না, এখনই জয়েন হবে, হ্যাঁ। সো হচ্ছে ক্লাসটা শেষ করি, একটু পরে এখন আমার ক্লাস নেবে। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম, একটু কেটে দেন, কষ্ট করে।